আসসালামু আলাইকুম। মোহাম্মদ নিহাত হাসান মনির। বেস ইউনিয়নের আজকের আয়োজন ফিজিক্স, মেডিকেল ফিজিক্সের আমরা যে টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের শর্ট সিলেবাসের বাইরে ছিল, যদিও পদার্থের গাঠনিক ধর্মটা কি সিলেবাসের ভিতরে ছিল, কিন্তু যে প্রবাহী যে বাকিটুকু অংশ ফ্লুইডের ক্ষেত্রে, তরলের ক্ষেত্রে, বায়ুর ক্ষেত্রে সান্দ্রতা, তারপর হচ্ছে যে প্রান্তবেগ ইত্যাদি যে টপিকগুলো আছে সেগুলো আসলে শর্ট সিলেবাসের বাইরে রাখা হচ্ছিল। তো সেগুলো কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসে স্পর্শ করে, তারপর হচ্ছে কৈশিকতা থেকে এবং বিভিন্ন টপিক গুলো আছে আসলে গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু বাদ দেওয়া হয়েছিল। তো এখন আমরা সেই টপিক নিয়ে আলোচনা করবো। তার ফার্স্ট টপিক আমরা করবো। এখানে আজকে আমার ভোট নেই, আমরা যা শুধু বলার চেষ্টা করবো যে এটা থাকলে এটা হয়, এটা থাকলে এটা। সেই হিসেবে যে প্রবাহী প্রবাহ বা ফ্লো অফ ফ্লুইডস, প্রবাহী প্রবাহ ফ্লো অফ ফ্লুইডস এর ক্ষেত্রে আমরা জানি যে তরল প্রবাহ, প্রবাহী বলতে আমাদের যে সাধারণ একটা ধারণা সেটা হচ্ছে তরল আর বায়ু। তরল পদার্থের ক্ষেত্রে আমরা প্রবাহী বলতে শুধু যে ফ্লুইড প্রবাহিত হচ্ছে সেটা তরল, কিন্তু বায়বীয় পদার্থ একটা কি, বায়বীয় পদার্থ হচ্ছে প্রবাহী পদার্থ। তো এই প্রবাহী পদার্থের ক্ষেত্রে যাদের মধ্যে অসমনম্যতা আর হচ্ছে অভ্যন্তরীণ বাধা, সান্দ্রতা এগুলো থাকে, আসলে তার সান্দ্রতা না থাকে, অর্থাৎ তার মধ্যে যে অসমনম্যতা, সান্দ্রতা এইসব ধর্ম যদি না থাকে তারা হচ্ছে আদর্শ বা আইডিয়াল ফ্লুইড। তো সেই হিসেবে আদর্শ আইডিয়াল ফ্লুইডের ক্ষেত্রে আমরা এখানে কয়েকটি টার্ম করবো। সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল সেটা হচ্ছে সমপ্রবাহ। তো সমপ্রবাহের ক্ষেত্রে এখানে সম্পূর্ণ সংজ্ঞা বলা সম্ভব না। তো এখান থেকে যে টার্মগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে সমপ্রবাহের ক্ষেত্রে সর্বক্ষণ সম, মানে এখান থেকে সময়, সম থেকে আমরা নিব সময়, সম সম এখান থেকে আমরা নিব সময়। তো এখান থেকে যেটা আমরা দেখা যাবে যে সর্বক্ষণ তার বেগ ধ্রুব থাকবে, যার বেগ সর্বক্ষণ কি থাকবে, ধ্রুব থাকবে, সেটা হচ্ছে সমপ্রবাহ। বেগ সর্বক্ষণ কি থাকবে, সেটা হচ্ছে ধ্রুব থাকবে। সমপ্রবাহের ক্ষেত্রে বেগ সর্বক্ষণ ধ্রুব থাকবে। তো আমরা যদি সমপ্রবাহ বা যদি ইউনিফর্ম ভেলোসিটি, এখানে ইংলিশ টার্মটা রাখা হচ্ছে, ইউনিফর্ম রাখা হচ্ছে, ইংলিশ টার্ম ইউনিফর্ম রাখা হচ্ছে, যেমন আমরা স্কুল বা কলেজে সাধারণ একটা মনে রাখা নিমোনিক যদি আমরা ধরি, এটা আমরা একটা নিমোনিক হিসেবে কল্পনা করতে পারি যে আমাদের স্কুল কলেজে আছে, স্কুল কলেজের যে শিক্ষার্থীরা আছে তাদের জন্য একটা সাধারণ পোশাক দেওয়া হয়, ইউনিফর্ম বলা হয়। পুলিশ বাহিনী বা আর্মি যে যাদের বলা হয় তাদেরকে উর্দি বা ইউনিফর্ম, এটা পারিভাষিক শব্দ। তো এই ইউনিফর্ম ভেলোসিটি বলা হয়েছে তাকে। তারপর নেক্সট হচ্ছে স্থির প্রবাহ। স্থির প্রবাহ হচ্ছে এখান থেকেও স্থির, স্থির প্রবাহ বা স্ট্যাটিক ভেলোসিটি। তো বাংলা হচ্ছে স্থির, স্থির মানে হচ্ছে এখানে তালবস্য থ, এটা আমরা বলতে স্থির। এখান থেকে আমরা এই টার্ম থেকে স্থান নির্দেশ করি। স্থির কি নির্দেশ করে, একটা স্থান নির্দেশ করে। তো এখান থেকে আমরা নিলাম, এখান থেকে আমরা কি নিব, এখান থেকে নিলাম হচ্ছে স্থান। এখান থেকে আমরা কি নিব, এখান থেকে নিলাম আমরা স্থান, এখান থেকে নিলাম স্থান, এখান থেকে নিলাম হচ্ছে আমরা স্থান। আসলে বোর্ড নেই, বোর্ড ছাড়া পড়ানো যায় না, তো পড়াচ্ছি, একটু কল্পনা করে দিতে হবে। তো এখান থেকে নিলাম হচ্ছে স্থান। তো সর্বত্র মানে সব জায়গায় এর বেগ থাকবে সমান। তাহলে এখান থেকে স্থান নিলাম, তার বিপরীতে কি অস্থির ভেলোসিটি বা আনইনফর্ম ভেলোসিটি। অস্থির ভেলোসিটি হচ্ছে আনস্টেডি ভেলোসিটি আর কি। আনস্টেডি ভেলোসিটি সর্বত্র বেগ সমান থাকবে না। তারপরে বলছে যে সময়রেখা, স্রোতরেখা বা শান্ত প্রবাহ বা ধারাবাহিক প্রবাহ। এখান থেকে একটা জিনিস বললাম যে সমপ্রবাহ, স্রোতপ্রবাহ, শান্ত বা ধারাবাহিক প্রবাহ। এখান থেকে এই যে টার্ম, হ্যাঁ এই যে টার্ম, সেখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি। এখানে কি বলা যেতে পারে, বলা যেতে পারে সমপ্রবাহ, শান্ত বা ধারাবাহিক প্রবাহের ক্ষেত্রে বেগের মান এবং দিক দুটোই সেম থাকবে। বেগের মান আর দিক দুটোই কি থাকবে, বেগের মান ও দিক দুটোই সেম থাকবে। তো এখানে বেগের মান ও দিক দুটো সেম থাকে, তাহলে কি হবে, বেগের মান ও দিক দুটোই সেম থাকে, তাহলে সেটাকে বলে ধারাবাহিক প্রবাহ। ধারাবাহিক প্রবাহ প্রকৃষ্ট হচ্ছে আমাদের যে ব্লাড কর্পাসেল, আমাদের ব্লাড কর্পাসেল প্রবাহিত হয় যে বিভিন্ন পরিবাহিকা এবং ধমনী শিরার মধ্যে যে রক্তের প্রবাহ, সেটা হচ্ছে সমপ্রবাহ। আর যদি এই সমপ্রবাহের বেগনিং ঘটে, অর্থাৎ আর্টেরিওসিস বা ক্লোরোসিস, আর্থেরোক্লোরোসিস, আমাদের যে ধমনী শিরার মধ্যে যে ঘটে, সেটা যদি ঘটে তাহলে কি হবে, সেটা হচ্ছে
অসমপ্রভা বিক্ষিপ্ত প্রবাহ। তো সমপ্রবাহের ক্ষেত্রে একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সমবেগ তার স্পর্শক বরাবর। এমন যেমন একটা বৃত্তাকার গতির ক্ষেত্রে আমাদের লক্ষ্য করি, বৃত্তাকার গতির ক্ষেত্রে কি লক্ষ্য করা যায়? বৃত্তাকার গতি যদি একটা জায়গায় হচ্ছে একটা বৃত্ত, বৃত্তাকার গতি যে আমরা কি কল্পনা করি, তার কি বেগ হবে স্পর্শক বরাবর, তার বেগ হবে স্পর্শক বরাবর। ঠিক তেমনি আমাদের যে এই ভেলোসিটির ক্ষেত্রে তার বেগ কি হবে, তার বেগ হবে স্পর্শক বরাবর। তো এই হচ্ছে তার কি, এটা আমরা কি বললাম, এটা আমরা বুঝলাম হচ্ছে ধারাবাহিক প্রবাহ। বিক্ষিপ্ত প্রবাহ সম্পূর্ণ তার কি হবে, বিপরীত হবে। বিক্ষিপ্ত প্রবাহ তার কি হবে, বিপরীত। তো এই যে বিক্ষিপ্ত প্রবাহ, সেটা হচ্ছে তার বিপরীত। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্ম, সেটা হচ্ছে একটা সূত্র আছে। তো সূত্র হচ্ছে রেনলের সূত্র। রেনলের সূত্র, রেনলের সূত্র কি? এখানে সূত্র মনে রাখার জন্য আমরা দুটো টার্ম ব্যবহার করতে পারি, যে বর্তমানে আলোচিত সিনেমা হচ্ছে তুফান। তুফানের মধ্যে কি আছে, শান্ত আছে, শান্ত একটা বের সে কি থাকে, শান্ত এক সময় তুফান হয়ে যায়। তো যাই হোক, এটা হচ্ছে একটা ভালো 2001 সালে পরিচালিত ছবি, এটা হচ্ছে শান্ত কেন মাস্তান, শান্ত কেন মাস্তান। তো এটা নিউমনিক হিসেবে রাখলাম। তো এটা হওয়ার কারণটা কি, মেইন কারণ কি শান্ত কেন মাস্তান হলো বা কেন হলো, এটা মেইন কারণটা কি এটা আমরা জানবো। তার আগে আমরা বুঝবো যে রোনাল্ড সে সূত্র বলছে, রোনাল্ড সূত্র অনুযায়ী যে যদি রোনাল্ডের সূত্র দিচ্ছেন, একটা সংকট বেগের সূত্র দিচ্ছেন, সংকট বেগ বিসি ইকুয়াল বিসির সমানুপাতিক n বাই রো আর। এই সূত্রটা দিচ্ছেন সংকট বেগের ক্ষেত্রে। সংকট বেগ কি, সর্বনিম্ন যে বেগে কোনো বস্তু, সর্বনিম্ন যে বেগে কি হয়, ধারাবাহিক প্রবাহ থেকে কি হয়ে যাবে, অধারাবাহিক প্রবাহের দিকে চলে যাবে, সেটা হচ্ছে সংকট বেগ। তো সেই সংকট বেগ হচ্ছে রোনাল্ডের একটা সংখ্যা আছে, এই আর রোনাল্ডের সংখ্যা, সেই রোনাল্ডের সংখ্যা যদি 2000 প্লাস, সরি 2000-এর নিচে থাকে, আর 2000 নিচে থাকে, আমরা তাহলে কি বলবো, আমরা তাকে বলতে পারবো যে এটা ধারাবাহিক প্রবাহের ভেতরে আছে। কিন্তু 2000 থেকে 3000-এর মধ্যে থাকে, সেটাকে আমরা বলবো সে ধারাবাহিক থেকে আস্তে আস্তে বিক্ষিপ্ত দিকে যাচ্ছে, অর্থাৎ ভালো থেকে আস্তে আস্তে মাঝখান দিকে যাচ্ছে, এই শান্ত মাঝখান হচ্ছে। তারপরে নেক্সট যদি সেটা তারপর সেটা যেমন সেটা হচ্ছে 3000 মানে 2000 প্লাস, সরি 3000 প্লাস, সেটা হচ্ছে সম্পূর্ণভাবে বিক্ষিপ্ত হয়ে যাবে। এই হচ্ছে আমরা চারটা টার্ম শিখলাম: সমপ্রবাহ বা ইউনিফর্ম ভেলোসিটি, অসমপ্রবাহ বা আনস্টেডি ভেলোসিটি, ধারাবাহিক প্রবাহ বা তারপর হচ্ছে বিক্ষিপ্ত স্যাটেলাইট ভেলোসিটি। এই হচ্ছে আমরা এই তিনটে টার্ম শিখলাম। হ্যাঁ, তো এরপরে জিনিসটা আমরা যে জিনিস শিখবো সেটা হচ্ছে, এরপরে আমরা যে জিনিস শিখবো, এরপরে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে প্রান্তিক বেগ। প্রান্তিক বেগ জিনিসটা কি? প্রান্তিক বেগ জিনিসটা হচ্ছে, প্রান্তিক বেগ হচ্ছে এমন একটা বেগ, প্রান্তিক বেগ হচ্ছে এমন একটা বেগ যে ধরো একটা বস্তু উপর থেকে যখন নিচে পড়ে, সেটা কি অভিকর্ষ বলের প্রভাবে প্রত্যেক সেকেন্ডে তার বেগ 9.8 মিটার হারে কি হয়, হ্রাস পেয়ে থাকে। 9.8 মিটার পার সেকেন্ড, মানে পরিবেশ স্তর যেটা স্ট্যান্ডার্ড 45 ডিগ্রি অক্ষাংশের সাথে সাবেক সুতরাং হচ্ছে মেরু অঞ্চলে তার সব স্তরণ হচ্ছে সর্বোচ্চ। তো 9.8 এটা হচ্ছে কি তার আদর্শ মান হিসেবে ধরা হয়। 9.8 হচ্ছে আদর্শ মান। তো একটা বস্তু উপর থেকে 9.8, মানে প্রত্যেক ক্ষেত্রে প্রথমে যদি 9.8 থাকে, তারপর প্লাস 9 হলো 19.6 হয়ে যায়। তো এই প্রত্যেক ক্ষেত্রে 9.8 9.8 9.8 9.8 এরকম হচ্ছে বাড়তে থাকে। এটাই হচ্ছে তার কি প্রান্তিক বেগের ক্ষেত্রে কি হয় জানো, এই প্রান্তিক বেগের ক্ষেত্রে একটা নির্দিষ্ট জায়গায় এসে সেই বেগটা আর থাকে না, মানে যে প্রত্যেক ক্ষেত্রে যে একটা বেগ যুগ হলো 9.8 করে প্রত্যেক একটা বেগ যুগ হয়, সেই বেগটা আর সেখানে কি হয় না, যুগ হয় না, সেটি সমবেগ এসে যায়। সমবেগ মানে কি, সেখানে কি থাকবে না, ত্বরণ থাকবে না। তো যে হওয়ার কারণে একটা নির্দিষ্ট সময় ওই সমবেগ আসার কারণে পূর্বের যে বেগ ছিল আস্তে আস্তে বেগ আর বাড়ে না। তো সমবেগ না থাকার কারণে বল থাকে না। সেই হিসেবে আমরা প্রকৃষ্ট উদাহরণ দিতে পারি যে আমাদের বৃষ্টির পানি যে আছে, বৃষ্টির পানি যে উপর থেকে পড়তেছে, তো উপর থেকে পড়ার পর একটা নির্দিষ্ট স্টেজ আসার পর তার বেগটা সমবেগ চলে আসার কারণে বৃষ্টির পানি আঘাত আমার শরীরে পড়ে। যদি সেই উপর থেকে সেই যে বেগ আসছে প্রত্যেক ক্ষেত্রে 9.8 এরকম যুগ হয়ে থাকতো, তাহলে আমরা যদি বৃষ্টির সাথে এরকম দাঁড়াতাম, আমাদের শরীর সব ঝাঁঝরা হয়ে যেত। সেটাকে রোধ করছে কি, সেটা রোধ হয়েছে এই কোন ভেলোসিটির কারণে, সেটা রোধ হয়েছে যে এই প্রান্তিক বেগ অন্তবেগ বা টার্মিনাল ভেলোসিটির কারণে।
তো এই প্রান্তিক বেগের নির্ভরশীলতার জন্য নিউল্যান্ড, আমরা যে নোল্যান্ডের সূত্র, বেগের নোল্যান্ড সূত্র দিয়েছেন, কি সূত্র দিয়েছেন? প্রান্তিক বেগের ক্ষেত্রে সূত্র দিয়েছেন যে 2/9 r² সিগমা মাইনাস রো মাইনাস সিগমা সি বাই হচ্ছে এইটা। তো এখান থেকে দুটা জিনিস মনে রাখতে পারছি শুরু থেকে। তো এটা বলো, এটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক। একটু পুরানো সান্দ্রতা গুণাঙ্ক, এটা হচ্ছে সান্দ্রতার গুণাঙ্ক। এটা কি? এটা হচ্ছে সান্দ্রতার গুণাঙ্ক। এটা সান্দ্রতার গুণাঙ্ক। তো এটা হচ্ছে সান্দ্রতার গুণাঙ্কের ব্যস্তমাত্রা। তাহলে প্রান্তিক বেগ সান্দ্রতার গুণাঙ্কের ব্যস্তমাত্রাতে, আর হচ্ছে কোনো বস্তুর যে বস্তু ব্যাসার্ধের সমান বর্গের সমানুপাতিক বর্গের সমানুপাতিক এটি, আর হচ্ছে অভিকর্ষ ত্বরণ সমানুপাতিক ঘনত্বের সমানুপাতিক। এই হচ্ছে তার নির্ভরশীলতা, এই হচ্ছে তার টোটাল নির্ভরশীলতা। হ্যাঁ, তো তারপরে এরপরে যে ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে সান্দ্রতা ভিসকসিটি। সান্দ্রতা বা ভিসকসিটি, সান্দ্রতা বা ভিসকসিটি। সান্দ্রতা বা ভিসকসিটি হচ্ছে পদার্থের এমন একটা ধর্ম, সান্দ্রতা ভিসকসিটি পদার্থের একটা গুরুত্বপূর্ণ ধর্ম। সেটা কি? সেই ধর্মটা হচ্ছে সান্দ্রতা ভিসকসিটি। সেটা হচ্ছে যে এটা শুধুমাত্র তরল ও বায়বীয় পদার্থের মধ্যে থাকে, কঠিন পদার্থের সান্দ্রতা থাকে না। তো সান্দ্রতা বোঝার ক্ষেত্রে আমরা যদি একটু সিনসিয়ারলি চিন্তা করি যে আমাদের কঠিন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন ঘর্ষণ আছে। হ্যাঁ, সান্দ্রতা তেমনি একটি ঘর্ষণ বায়ু পদার্থের ক্ষেত্রে। কোনো একটা আমরা সাঁতার কাটতে গিয়ে দেখেছি কি হয়, আমরা একসময় আটকে পড়ি। তো এই আটকে পড়া যে কারণ, আমরা যদি যে একটা মাটির মধ্যে ঘর্ষণ, একটা বস্তু যখন চলে কারণে ঘর্ষণ একটা বাধা নিয়ে ব্যবহার, আমরা একটা মেডিকেল ইম্পর্টেন্ট যে এখানে তখন 180 ডিগ্রি কোণ হয় এবং একটা নেগেটিভ ভেক্টর হিসেবে কাজ করে। তো এই যে বাধা কেবল, ঠিক তেমনি তলের ক্ষেত্রে সান্দ্রতা বাধা কেবল। তো এই সান্দ্রতার জিনিসটা হচ্ছে শুধু তল ও বায়ু পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। তো সান্দ্রতাকে আমরা বলতে পারি যে একটা বস্তুর আঠাত্ব বা এডিশনাল ফোর্স, মানে কোনো বস্তু কতটা আঠালো। যেমন দুধ এবং পানি যদি আমরা নেই, তাহলে কোনটা বেশি আঠালো হবে? দুধ আঠালো, তার সান্দ্রতা বেশি। ঠিক তেমনি আবার যদি আমরা মধু এবং দুধ নিই, তার মধ্যে মধুর আঠাত্ব বেশি হবে। সেটা তেমনি এই কারণে কি মধু হচ্ছে একটা তার কি ভিসকসিটি বা সান্দ্রতা বেশি। তো এরকম ভাবেই একটা টার্ম দেখেছে, এটা মনে রাখার জন্য একটা নিউমোনিক দেওয়া যাবে যে সান্দ্রতার কম, যে সান্দ্রতার কম মনে রাখার জন্য একটা নিউমোনিক হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি? যেমন আতেল। আমরা আতেল মানে কি, যে একটু প্রকাশ্য কাগজ, সে আতেলকে কি খায়? বেশি বেশি দুধ আর পানি খায়। বেশি বেশি আতেল কি হয়? বেশি বেশি দুধ আর পানি খায়। তো এই আতেল বেশি বেশি দুধ আর পানি খায় মানে হচ্ছে আলকাতরা তেল। তো তেলই আতেল, আলকাতরা তেল। তারপর হচ্ছে দুধ আর হচ্ছে পানি। তাহলে আলকাতরা তেল, দুধ, পানি, এই হচ্ছে সান্দ্রতার কর্ম। অর্থাৎ আলকাতরা সান্দ্রতার মান বেশি, তারপর হচ্ছে তেল, তারপর হচ্ছে দুধ, তারপর হচ্ছে পানি। আতেল, দুধ, পানি খায়। তারপর হচ্ছে সান্দ্রতার ক্ষেত্রে বিজ্ঞানী, আমাদের মহাবিজ্ঞানী সকল ক্ষেত্রে তার প্রলয়ঙ্কারী সূত্রগুলো আবিষ্কার করেছেন। বিজ্ঞানের শুধুমাত্র জীববিজ্ঞানের মধ্যে হাত দেন নাই, জীববিজ্ঞানে হাত দিতেন তার হয়তো আমাদের পড়াশোনার মান আরো বেড়ে যেত, আমাদের আরো বেশি করতে হতো। বিজ্ঞানী আইজ্যাক নিউটন স্যার তিনি কি বলছেন? তিনি একটা সূত্র দিয়েছেন। তিনি সূত্র শুধু দেন নাই, যে সূত্র তিনি একটা বাপ দাদার যে সম্পত্তি, বাপের সম্পত্তি করে একটা ঝুলজার মুলুক, তার এরকম একটা যে একটা ক্যাপাসিটি আছে, তিনি সেই কাজ করে গেছেন। তার সূত্র যে মানবে তাকে বলছেন তিনি নিউটনীয় ত্বরণ, আর তার সূত্র যে মানবে না তিনি তাকে বলছেন কি অনিউটনীয় ত্বরণ। তো নিউটনীয় তল অনিউটনীয় তল আগে বোঝার আগে তার সূত্রটা কি আমরা দেখি। তার সূত্র হচ্ছে, তিনি সূত্র দিয়েছেন যে সান্দ্র বল F ইকুয়াল টু কি বলছেন? F ইকুয়াল টু বলছে সান্দ্র বল F ইকুয়াল টু A ইটা A d v বাই d। এখানে ইটা v বাই d, তার সবার আগে এটা হচ্ছে v বাই d হচ্ছে দূরত্বের সাপেক্ষে বেগের ডিফারেন্সিয়েশন। আমরা জানি যে সময়ের সাপেক্ষে বেগের ডিফারেন্সিয়েশন কি হতো? সময়ের সাপেক্ষে সরণ ডিফারেন্সিয়েশন বলা হয়। সময়ের সাপেক্ষে সরণ ডিফারেন্সিয়েশন কি বলা হয়? সময়ের সাপেক্ষে সরণ ডিফারেন্সিয়েশনকে আমরা বলি সময়ের সাপেক্ষে সরণ ডিফারেন্সিয়েশন আমরা কি বলি? বেগ। তো তেমনি বেগের সাপেক্ষে দূরত্বের সাপেক্ষে তিনি বেগের ডিফারেন্সিয়েশন বলা হয়, যাকে বলা হয় বেগের নতিমাত্রা বা বেগের অবক্রম। তো সেই হিসেবে তিনি বলছেন যে F ইকুয়াল টু ইটা A বেগের অবক্রম d বাই d। তো এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সান্দ্রতার গুণাঙ্ক, এতক্ষণ যে আমরা প্রেসার বললাম সান্দ্রতার গুণাঙ্ক কি? এই হচ্ছে সান্দ্রতার গুণাঙ্ক। তো সান্দ্রতার গুণাঙ্ক
সান্দ্রতার গুণাঙ্কের ক্ষেত্রে যে জিনিসটা আমরা বুঝবো সেটা সান্দ্রতার গুণাঙ্কটা কি। সান্দ্রতার গুণাঙ্ক হচ্ছে এই যে সান্দ্র এটা দ্বারা প্রকাশ করি, এটা এখান থেকে নিউটনের সূত্র থেকে আমরা এন এর মানটা যদি আমরা সরিয়ে এখানে কি আসবো, এন এফ ইকুয়াল টু এন এ ডিভি বাই ডিএম, তাহলে এখান থেকে আসে এটা ইকুয়াল টু এফ ডিওয়াই বাই এ পি। এখান থেকে ক্যালকুলেশন করে মাত্রা আসবে এম আর এল আর টি, আর হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার এস বা প্যাসকেল এস এস এক পেস, একে আবার পয়েস এককে পয়েস পিওআইস পয়েস, এটা কিন্তু এক জিনিস না। আর হলো পেস মানে পিএস পেস পেসকেল সেকেন্ড, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড একক। আর হচ্ছে পেস হচ্ছে এক পেস সমান এক পেসকেল সমান 10 পেস, তাহলে এক পেস সমান হচ্ছে 10 টু দি মাইনাস পেসকেল সেকেন্ড। এই হচ্ছে টোটাল মাত্রা সমীকরণ। তো এটার মান শূন্য হলে সেটা অনিয়ন্ত্রিত তরল, তেল আর হচ্ছে রং সেটা অনিয়ন্ত্রিত তরল। আরেকটা জিনিস কক্ষতা বলা হয় গ্লিসারিনের সান্দ্রতা পানির সান্দ্রতা অপেক্ষা 1000 গুণ বেশি, আর হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সান্দ্রতা 16 ডিগ্রি সেলসিয়াস পানির সান্দ্রতা অপেক্ষা 1/3। তারপরে সান্দ্রতা বা তাপমাত্রার প্রভাব সমানুপাতিক ব্যস্ততার সম্পর্ক। তাপমাত্রার সাথে সম্পর্ক কি? তরলের ক্ষেত্রে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে ব্যস্ত অনুপাত, আবার বায়ু পদার্থের ক্ষেত্রে সমানুপাতিক কিন্তু কি বর্গমূলের সমানুপাতিক কিন্তু কি বর্গমূলের সমানুপাতিক। এই হচ্ছে তারপর সঞ্চারের প্রভাব সমানুপাতিক সম্পর্ক। তো এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সান্দ্রতার প্রয়োজনীয়তা, অর্থাৎ সান্দ্রতার কি আমাদের কি ক্ষেত্রে আমরা সান্দ্রতার আসলে মেইনলি প্রয়োজন, সান্দ্রতার প্রয়োজন কোন ক্ষেত্রে সেটা যদি আমরা আলোচনা করি। এটা হচ্ছে গতিশীল নৌকা, তারপর স্টিমার, লঞ্চ, জাহাজের উপর পানির যে মোটর গাড়ি, হিমালয়ের উপর বায়ুর প্রভাব, তারপর হচ্ছে ফাউন্টেন পেন আমরা আগে একটা ঝর্ণা কলম থেকে বলা হয়, সেই কলমের ক্ষেত্রে এর প্রভাব রয়েছে। তারপর হচ্ছে শিরা উপশিরা, যে আমরা বললাম যে ধারাবাহিক প্রভাবের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায়, ঠিক তেমন শিরা উপশিরার ক্ষেত্রেও এই ধরনের প্রভাব লক্ষ্য করা যায়। এটা হচ্ছে আমাদের সান্দ্রতার প্রয়োজনীয়তা। তারপর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে শান্ত ঘর্ষণ, সেম জিনিস, সরু তার ক্ষেত্রে। এবং সান্দ্রতার সংকট বেগ একটু আগে পড়লাম। সংকট বেগ হচ্ছে সূত্র দিয়েছেন কি যে ইটা বাই হচ্ছে রো আর, এখান থেকে সান্দ্রতা সংকট বেগ সান্দ্রতা গুণাঙ্কের সমানুপাতিক, আর হচ্ছে ক্ষেত্রফল ব্যাসার্ধ, আর হচ্ছে কি আর হচ্ছে তার ওই ঘনত্বের ব্যস্ত অনুপাতিক। এটা এখানে একটু মনে রাখতে হবে। তো এর আগে একটা কন্ট্রাক্টরি মানে আমাদেরকে কনফিউজ তৈরি করবে, এমন একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে যে বলছে যে রোল্যান্ডের সূত্র বললাম যে 2000 বেশি হলে সেটা 3000 বেশি হলে সেটা কি হবে, মাঝখান হয়ে যাবে, মানে অধারিক বা বিক্ষিপ্ত প্রবাহ হয়ে যাবে। কিন্তু এখানে বলেছে সরু তারের ক্ষেত্রে 1000 এর নিচে থাকবে সেটা কি থাকবে, সে শান্ত থাকবে, কিন্তু 1000 উপরে গেলে সেটা হচ্ছে বিক্ষিপ্ত হয়ে যাবে। এই হচ্ছে সান্দ্র সম্মত আলোচনা। তার হচ্ছে স্টোকসের সূত্র। এর আগে আমরা বলছি যে স্টোকস কিসের ক্ষেত্রে সূত্র, প্রান্তিক বেগের ক্ষেত্রে সূত্র দিয়েছেন। এছাড়াও স্টোকস F = 6 n পাই r b স্টোকসের সূত্র, এটা পতনশীল বস্তুর ক্ষেত্রে স্টোকসের সূত্র। তারপর স্টোকস আরেকটা সূত্র দিয়েছেন যে প্রান্তিক বেগের, একটা একটু আগে প্রসিদ্ধ করার দরকার নেই। তারপর হচ্ছে পৃষ্ঠটান ও পৃষ্ঠশক্তি। পৃষ্ঠটান মানে কি সর্বনিম্ন আয়তনে থাকা, মানে কি পৃষ্ঠটান হচ্ছে তরলের একটা ধর্ম, তারা কোনো সময় সর্বোচ্চ আয়তনে থাকবে না, তারা সবসময় একটা সংকুচিত অবস্থা থাকতে চাবে। এই কারণে বলা যায় বৃষ্টির পানি কেন গোলাকারে হয়। বৃষ্টির পানি গোলাকার মানে কি, যদি অন্য আকার বলাকার আয়তাকার, তাহলে আয়তন বেড়ে যায়, তাহলে চাপ বেড়ে যায়, ক্ষেত্র বলে চাপ পাবে না, ক্ষেত্র বলে চাপ পাবে। তো তারা চায় যে সর্বনিম্ন ক্ষেত্র লাস্টে মানে তার সর্বোচ্চ সংকুচিত হয়। চাপের সম্পর্কে চাপ ক্ষেত্র বাড়ে চাপ কমে, আমাদের ক্ষেত্রফল কমে তাহলে চাপ বাড়ে। তারা সেই হিসেবে আমাদের বলে যে তারা বলছে যে তারা কি থাকে, সর্বনিম্ন ক্ষেত্রফল আসতে চায়। এ কারণে তাদের কি থাকে, তাদের সর্বদা শক্তি সংকুচিত হয়, সর্বনিম্ন ক্ষেত্রফল আসতে চায়। এ কারণে তাদের কি হবে, তাদের পৃষ্ঠটা যে তরল মাত্রই ধর্ম আছে তার সর্বোচ্চ সংকুচিত হবে, তো সর্বনিম্ন ক্ষেত্রফলে থাকবে। হ্যাঁ, তো সেটা থাকার কারণে সর্বনিম্ন ক্ষেত্রফল থাকবে, সেটা থাকার কারণে তাদের কি হবে, ক্ষেত্রফল আসতে তরলের মধ্যে যে
বলের প্রভাবের জন্য এই ধর্মের প্রকাশনা হচ্ছে আসলে মেনলি সান্দ্রতা। তো সান্দ্রতার ক্ষেত্রে পৃষ্ঠ শক্তি পৃষ্ঠের বল বা দৈর্ঘ্য নেওয়া হচ্ছে এম নিউটন পার মিটার, মাত্র হচ্ছে এম পার টি স্কোয়ার। তারপর হচ্ছে তলে পৃষ্ঠ শক্তির প্রভাব দাঁত দিয়ে মনে রাখবো, দাঁত দাঁত মানে দলে যদি আছে তলে যদি আছে সবসময় কমবো খাদ্য তলের তাপমাত্রা তাপমাত্রা হ্রাস করলে আর হচ্ছে অজৈব পদার্থ এটি বেড়ে যায়। তারপর হচ্ছে পৃষ্ঠসার সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে পৃষ্ঠ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পৃষ্ঠটান সংশক্তি বল, আসঞ্জন বল, আর হচ্ছে আণবিক পাল্লা। সংশক্তি বল, আসঞ্জন বল, আণবিক পাল্লা আমরা ছোটবেলা থেকে শুনছি এবং যারা শর্ট সিলেবাস পড়ছে এই শব্দগুলো শুনছে। সংসঞ্জন বল, আসক্তি বল নাম শুনে দাগ আছে, কিন্তু এটা ইংরেজি হচ্ছে কম্প্রেসিভ ফোর্স, অ্যাট কম্প্রেসিভ ফোর্স, আর হচ্ছে মলিকুলার র্যাম্পস। সংশক্তি বল যেমন আমার ইন্টারনাল ফোর্স বা পরিবারের মধ্যে আমাদের সম্পর্ক, আমার নিজের দেশের মানুষের মধ্যে আমার সম্পর্ক, সেটা হচ্ছে বা আমার কলেজের সাথে আমার কলেজের বন্ধুদের সাথে যে সম্পর্ক সেটা হচ্ছে সংশক্তি বল বা নিজের মধ্যে যে সম্পর্ক। আসঞ্জন বল হচ্ছে বিপরীত, আমাদের ধারাকে অত্যন্ত বাইরে দিকে। সংশক্তি বলের উদাহরণ হচ্ছে একটা পানি গ্লাসের মধ্যে এক গ্লাস পানির মধ্যে যখন পানি রাখি পানির অণুগুলো কি হাইড্রোজেন বন্ড দ্বারা আকর্ষিত থাকে, সেটা হচ্ছে সংশক্তি বল। আবার পানির অণু আর হচ্ছে গ্লাস এই দুটোর মধ্যে যে বল সেটা হচ্ছে আসঞ্জন বল। তারপর হচ্ছে আণবিক পাল্লা। আণবিক পাল্লা হচ্ছে দুটি অণুর মধ্যে যে ক্রিয়াত সংশক্তি বল সর্বাধিক যতটুকু দূরত্ব পর্যন্ত অনুভূত হয় তাকে আণবিক পাল্লা বলে, এবং আণবিক পাল্লা হচ্ছে 10⁻⁻10 মিটার। এটাকে আমরা নেনোমিটার নিতে পারি, যেমন 10⁻⁹ মানে কি হচ্ছে 1 ন্যানোমিটার। তারপর হচ্ছে দুটি অণুর মধ্যে দুটি অণুর মধ্যে সংশক্তি বলে মানে 10⁻৯ বললাম। তারপর হচ্ছে পৃষ্ঠ শক্তি আর পৃষ্ঠটান এক জিনিস, সেটা প্রথম না। তারপর হচ্ছে কৈশিকতা। হোয়াট ডু ইউ মিন বাই কৈশিকতা? এই যে আমাদের কেশ মানে হচ্ছে চুলের মতো সূক্ষ্ম জিনিস বলে কৈশিক। তো এই কৈশিক মানে একটা গাছের মধ্যে আমরা যদি চুলের মতো চিকন জিনিস আমরা প্রবেশ করে তাহলে আমরা তার তলের লক্ষ্য জিনিস লক্ষ্য করতে পানির ঢুকালো। যদি পানিটা উপরের দিকে উঠে তাহলে অবতল হবে, আবার নিচের দিকে নামলে উত্তল হবে। এক পানির অবরোহণ, পানির আরোহণ। তো এক্ষেত্রে সবকিছু জানা দরকার নেই, 3টা কোণের মান আছে। তো কোণের মান জানলেই এনাফ হয়ে যাবে। তো কোণের মানগুলো আমরা যদি আলোচনা করি 3টা কোণের মান, তো কোণের মানগুলো আলোচনা করলে দেখা যায় যে বিশুদ্ধ পানি সাধারণ পানির কাঁচের মধ্যে সিম্পল 8 ডিগ্রি, কিন্তু বিশুদ্ধ পানি আর হচ্ছে স্বচ্ছ কাঁচ বলা হয় অ্যাডজেক্টিভ যুক্ত। এটা মনে রাখার জন্য একটা টেকনিক আমি যদি বলি বা নিমনিক বা একটা মজা কাজ, যেমন আমাদের গান বাংলায় আমরা বিস্কুট, এটা সাধারণ শব্দ বিস্কুট, কিন্তু অনেকে এটাকে শুদ্ধ করে উচ্চারণ করে বিস্কিট, সেটা শুদ্ধ উচ্চারণ না। তারপর হচ্ছে নাইলন, আমরা অর্গানিকে পড়বো নাইলন জিনিসটা কি আসলে। নাইলন একটা নাম আসলে নাইলন, কিন্তু অনেকে শুদ্ধ করে উচ্চারণ করে লাইলন, একটু ওভার স্মার্ট দেখায়। তো নাইলন বলার কারণে তার উচ্চারণ ভুল হয়ে গেল। তারপরে আরেকটা ওয়ার্ড হচ্ছে পোলাও। আমরা বলি সাধারণ যেটাকে অনেকে স্মার্ট বলে পোলাও বলার কারণ কি উচ্চারণের ভিন্নতা তৈরি হয়ে গেল। হ্যাঁ, উচ্চারণের ভিন্নতা তৈরি হলো। তাহলে এই যে উচ্চারণের ভিন্নতা, এটার কারণে আসলে মেইনলি কি ঘটে, মানে আমি বুঝাতে চাই যে বিশ্বায়িত করে একটা ভাবনাই মানে শুনুন। তো এই এত বড় ঘটনা বলার কারণ হচ্ছে যে বিশুদ্ধ পানির কাচের মধ্যে বিশ্বায়িত পানি কাচের মধ্যে শূন্য ডিগ্রি, আর হচ্ছে রূপা পানির মধ্যে 90 ডিগ্রি, রূপা বা 90 ডিগ্রি। তারপর হচ্ছে পারদের অসংযোগ বলের মান বেশি, তার নিজেদের মধ্যে সংযোগের মান বেশি, তাই তার কাজ পারদের মধ্যে হচ্ছে 140 ডিগ্রি। এখন কখন পানি ভিজবে, যদি শুষ্ক কমবে তাহলে ভিজবে, আর যদি স্থূল কমবে তাহলে ভিজবে না। এই হচ্ছে টোটাল পৃষ্ঠটানের ব্যবহার পারবা, এই হচ্ছে আমাদের টোটাল আলোচনা। তো আমি ফার্স্ট পড়লাম, পড়ার পর আমি নিজেই যতটুকু বুঝছি আলোচনা করছি। তো যাদের ভালো লাগবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আস্তে আস্তে এখন অবশ্য আমি অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছি, আস্তে আস্তে আমি ধীরে ধীরে একটা ভালো পজিশন ধর ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে একটা ভালো কিছু করবো, আইটি এডুকেশন একটা ভালো কিছু পরিবর্তন আনবো এবং
দেশের সকল শিক্ষার্থীর মধ্যে সমঝোতা আনার জন্য সমানভাবে দেশের সকল মানুষের এক সার্ভিস পায়, এটা হচ্ছে একমাত্র অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সম্ভব। আর আমি এর সাথে যুক্ত হতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, সামনে পথ সুগম হয়। আসসালামু আলাইকুম।